আপনাদের জায়গা জমি নেই, আপনি যদি এই সিএ যদি অ্যাপ্লাই না করেন, আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু ভারত থেকে বাইরে বের করে দেবে। যারা অনলাইন কাজ করছে তারা কিন্তু সিএ নিয়ে অনেক লোকেদের ভয় দিচ্ছে। কেউ কেউ অনেক টাকা ইনকাম করার জন্য চেষ্টা করছে। এইসব ফালতু লোকেরা এইসব নিয়ে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আমি গোপাল কর্মকার, উড়িষ্যা, উমরকোট থেকে। এর আগে একটা ভিডিও করেছিলাম, সে ভিডিও দেখে আমার কাছে অনেক জায়গা থেকে কল এসেছে। অনেক লোক আমার কাছে দেখা করতে এসেছে। তাদের অনেক রকমের প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তারা অনেক সন্তুষ্ট হয়েছে। তাদের অনেক রকমের প্রশ্ন ছিল। আর বিশেষ করে মালকানগিরি থেকে বেশি কল এসছে আমার কাছে। আর ছত্তিশগড় ছত্তিশগড় থেকে কল এসছে, ছত্তিশগড় পাখানজোট থেকে কল এসছে, মহারাষ্ট্র থেকে কল এসছে, অনেক জায়গা থেকে কল আসছে। সব দিনের কলের জবাব দিতে দিতে একদম মানে কি বলবো, আর অনেক কল আসছে। সে কলের সবাইকে জবাবই দিই। তো আমি সিএ নিয়ে আপনাদের ফার্স্ট অনেকটা কিছু কথা বলতে চাই। এর আগে তো একটা ভিডিও করেছি, সবাই দেখেছেন। সেকেন্ড ভিডিও আপনারা দেখেন, আর ভিডিওটাকে আপনারা লাইক করেন, সবার মাধ্যমে আপনারা শেয়ার করেন। এই ভিডিওটা দেখে সবাই জানুক সিএর জন্য কি কি করতে হবে, কি না করতে হবে। আর প্রথম তো হলো এই সিএ নিয়ে আপনাদের সঙ্গে যে কথাগুলো বলবো, ধ্যান দিয়ে আপনারা শুনবেন, ঠিক আছে? আর এই সিএ নিয়ে অনেক লোকে অনেক কথা বলছে, সেগুলো এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখুন। আপনাদের কিন্তু ভিডিওটা দেখার অনেক জরুরি। ইন্ডিয়ান সিটিজেন কারা? আমি বিশেষ করে বাঙালিদের কথা বলছি, আর বাংলাদেশ থেকে যারা এসছে তাদের কথা বলছি। দেখেন, 1947-এর পরে, যখন দেশ স্বাধীন হয়েছে 1947-এর পরে, আর 1950 জানুয়ারি 26-এর আগে যারা ভারতে এসেছেন, বাংলাদেশ থেকে হোক কি পাকিস্তান থেকে হোক কি আফগানিস্তান থেকে হোক, যারা ভারতে এসেছে 1947-এর পরে আর 1950 জানুয়ারি 26-এর আগে, তারা কিন্তু ইন্ডিয়ান নাগরিক হয়ে বসে আছে। তাদের সিএ অ্যাপ্লাই করতে হবে না, তারা অলরেডি ইন্ডিয়ান নাগরিক। আর একটা কথা, যারা ধরেন আপনি, আপনার বাড়ি আগে বাংলাদেশে ছিল, কিন্তু যখন দেশ স্বাধীন হওয়ার আগে আপনি ভারতে রয়ে গেছেন, 1947-এর আগে আপনি ভারতে রয়ে গেছেন, তো সরাসরিভাবে আপনি কিন্তু ইন্ডিয়ান নাগরিক, ঠিক আছে? সেকেন্ড যেটা বলেছি, এটা আপনারা বুঝতে পেরেছেন হয়তো। সেকেন্ড হলো 1950 জানুয়ারি 26-এর আগে যারা এখানে ছিলেন, মানে ইন্ডিয়াতে ছিলেন, তারা চলে গেছেন বাংলাদেশে, কিন্তু পরে 1950 জানুয়ারি 26-এর পরে পুনর্বার এসছেন, তারা কিন্তু ইন্ডিয়ান নাগরিকত্ব পাবেন না। ভালোভাবে ধ্যান দিয়ে শুনুন। 1950 জানুয়ারি 26-এর আগে যারা, মানে বাংলাদেশিরা যারা আগে ইন্ডিয়া এসেছিলেন, ওরা আবার কিন্তু পরে চলে গিয়েছেন বাংলাদেশে ওখানে যারা রয়ে গেছিলেন, তারা কিন্তু আবার পরে ইন্ডিয়া এসেছে। তারা কিন্তু সিটিজেনশিপ, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ না ওরা, ঠিক আছে? ধরেন আপনার মা কি বাবা বাংলাদেশে ছিলেন, তারা ইন্ডিয়া এসেছেন 1950-এর পরে। 1950-এ আসার পরে ধরেন আপনার জন্ম হয়েছে ইন্ডিয়াতে 1950-এর পরে, বা 1987-এর মধ্যে আপনার জন্ম হয়েছে, কিন্তু আপনার মা বাবা কিন্তু বাংলাদেশে ছিলেন। তো আপনার জন্ম এই সালে, যে 1950 থেকে 1987 সালের মধ্যে যদি ভারতবর্ষতে আপনার জন্ম হয়ে থাকে, আপনি সরাসরিভাবে আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ, আপনার সিএ কোনো অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি অলরেডি সিএ পাবেন। যদি আপনার মা বাবা এখনো আছেন, কিন্তু তাদের সিএ অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আপনার সিএ অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন ভালোভাবে? আর একবার বলে দিচ্ছি, যদি আপনার মা বাবা 1950 সালের পরে বা 1987 সালের আগে যদি ইন্ডিয়া এসে থাকেন, তো তারপরে আপনার জন্ম ইন্ডিয়াতে হয়েছে, তো আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। এই ক্ষেত্রে আপনার মা কি বাবা সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে, আপনার কোনো দরকার নেই। 1987 1 জুলাই থেকে 2 জুলাই 2004, 4-এর ভিতরে যদি আপনার জন্ম হয়ে থাকে, মানে
আপনার বাবা বা মা দুজনের মধ্যে যে কোনো যদি একজন বাংলাদেশ এসে এখানে যদি ম্যারেজ করে থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনি সরাসরিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে না, আপনাকে কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হবে। ভালোভাবে ধ্যান দিয়ে শুনুন। 1987 1 জুলাই বা 2 জুলাই 2004-এর মধ্যে যদি আপনার মা কি বাবা যদি বাংলাদেশ থেকে এসে এখানে ম্যারেজ করে থাকে, তারপরে আপনি যদি এখানে জন্মগ্রহণ করে থাকেন, তো আপনাকে কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হবে। আর আপনার মা বাবা কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে। তারপরে আর একটা কথায় আসি, সিএ কারা কারা অ্যাপ্লাই করবে দেখেন। রিফিউজি মা উদ্বাস্তু এরা কারা দেখেন, যারা বাংলাদেশ থেকে এসছে এখানে, মানে ইন্ডিয়াতে অনেক জায়গা অনেক বাংলাদেশি, মানে যারা ওখান থেকে এসছে রিফিউজি, ওদের কিন্তু সরকার রিফিউজি হিসাবে এখানে রেখেছিল। বিশেষ ভাগ করে আমাদের এখানে উমরকোট উড়িষ্যা, মালকানগিরি, রায়গড়, ছত্তিশগড়ে কিছু কিছু জায়গা আছে, মহারাষ্ট্রে জায়গা আছে, অনেক জায়গা আছে এমন। তো ওই সব জায়গায় ওনাদের রিফিউজি হিসেবে রাখা হয়েছিল। তার তার ভিতরে কিন্তু অনেক লোকদের তারা জায়গা, গভর্নমেন্ট জায়গা দিয়েছে, সিটিজেন সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে। কিন্তু অনেক লোক আছে তারা পরে এসছে, 1950 সালের পরে 2014-র ভিতরে এখানে এসেছে, আবার চলে গিয়েছে, আবার এসছে, এমন করে করে ওরা কিন্তু কোনো ডকুমেন্ট পায়নি। তারা কিন্তু সি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, 1950 2014 ডিসেম্বর 31-এর আগে যারা ভারতে এসেছে, ধরেন আপনার বাবা আর আপনার মা ভারতে এসেছেন 1950 বা 2014-র আগে, কি আপনি বি এসেছেন, সেই ক্ষেত্রে আপনার বাবা কি মা যদি থাকে, আপনাকে আপনার মা বাবার সি অ্যাপ্লাই করতে হবে। কি আপনি যদি এসে থাকেন ওই টাইমে, তো আপনাকে সি অ্যাপ্লাই করতে হবে। এখন আপনার একটা কোশ্চেন থাকবে যে আপনার মা বাবা কিন্তু এসেছে এখানে 1950-এর পরে, কিন্তু আপনার মা বাবা দুজন নেই, আপনি কিন্তু এখানে আছেন, আর আপনার জন্ম কিন্তু এই ভারতবর্ষতে, এই ইন্ডিয়াতে আপনার জন্ম। সেই ক্ষেত্রে 1900 যদি আপনার জন্ম 1987 সালের আগে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সি অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ভালোভাবে ধ্যান দিয়ে শুনুন। যার যদি আপনি 1950 সালের পরে আর 2014 31 ডিসেম্বরের আগে এসছেন ভারতে, তো আপনাকে সি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনার ছেলে বা সন্তান এখানে যদি জন্ম হয়ে থাকে 1987 সালের আগে, তার কিন্তু সি অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে সিএ আপনি অ্যাপ্লাই করবেন আর আপনি পাবেন ইন্ডিয়ান সিটিজেনশিপ। ঠিক আছে, ভালোভাবে হয়তো বুঝতে পেরেছেন। আর আপনাদের যা কোশ্চেন থাকে আমাকে ফোন করুন, আমাকে মেসেজ করুন বা কমেন্ট করুন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের যে কোশ্চেনের আনসারগুলো যা দিতে পারবো কমেন্টের মাধ্যমে দেখে পরে আমি আর একটা ভিডিও বানাবো, সেই ক্ষেত্রে আপনাদের কোশ্চেনের আনসারগুলো দেবো। ভালোভাবে আপনারা কোশ্চেন করুন, আমাকে এক একটা কোশ্চেন আমি লিখে রাখবো, নোট করে রাখবো, সেই কোশ্চেন এক একটা করে আমি আনসার দেবো। ঠিক আছে, আপনারা যদি 2014 সালের আগে এসে থাকেন, 2014 সালের আগে যদি এসে যদি এখানে কোনো আইডি আপনাদের থাকে, আধার কার্ড থাকুক কি ভোট ফটো থাকুক কি কোনো আপনার জমি রেজিস্ট্রি থাকুক কি আপনি কোনো ভাড়া ভাড়া ঘরে ছিলেন সে ভাড়া ঘরের কাগজাত থাকুক, কিছু বি এখানে স্কুল সার্টিফিকেট থাকুক কি স্কুল লিভিং সার্টিফিকেট থাকুক, আপনি যদি এখানে যদি 1900 মানে যত বি সালে আপনি যদি স্কুলে পড়ে থাকেন, আপনার যদি সার্টিফিকেট নাই, সেই সার্টিফিকেট আপনি কোথাও স্কুলে গিয়ে এখনো পর্যন্ত আপনি তুলে নিন। সেই ক্ষেত্রে যদি আপনি যদি 2014 সালের আগে যদি এটা যদি থাকে, তো আপনারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। অনুপ্রবেশকারী কারা দেখেন, আমি আপনাদের বলে দিচ্ছি। যারা ভারতে পাসপোর্ট, মানে বাংলাদেশ থেকে পাসপোর্ট বানিয়ে ভারতে এসছে, কিন্তু ওরা বাংলাদেশে যায়নি, ওরা কিন্তু পাসপোর্ট এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও, ভিসা এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও কিন্তু ইন্ডিয়া রয়ে গিয়েছে, তারা হলো ইন্ডিয়ান অনুপ্রবেশকারী। ঠিক আছে, ভালোভাবে ধ্যান দিয়ে শুনুন। আর যারা দালাল ধরে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে, তারা কিন্তু অনুপ্রবেশকারী। কিন্তু সেই ক্ষেত্রে তাদের কিন্তু 2014 সালের আগে যদি তারা যদি ডকুমেন্ট শো করাতে পারে, তাদের গভর্নমেন্ট কোনো কিছুতেই আপনাদের ভারত থেকে বাইরে বের করতে পারবে না। এটা সিধাসিধি ভাবে আপনাদের বলে দিচ্ছি। যারা অনুপ্রবেশকারী মানে যারা দালাল ধরে ভারতে এসেছেন বা পাসপোর্ট নিয়ে ভারতে এসেছেন, কিন্তু পাসপোর্ট আপনার ভিসা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, আপনি ভারতে রয়ে গেছেন, কিন্তু আপনি সিধা
ভাবে অনুপ্রবেশকারী। কিন্তু আপনি যদি দালাল নিয়ে এসেছেন অনেক লোক 1950-এর পরে 1970-এর পরে কিন্তু অনেক লোক দালাল ধরে এসে সেই দালাল ধরে আপনি যদি এসে থাকেন কিন্তু আপনি সরাসরিভাবে আপনি অনুপ্রবেশকারী। আপনাদের কোনো সরকার ভারত থেকে বাইরে বের করতে পারবে না যদি আপনি 2014 সালের যে কোনো একটা যদি ডকুমেন্ট আপনি দেখান। তো 2014 সালের আগের যে কোনো একটা ডকুমেন্ট দেখালে আপনাকে কেউ ভারত থেকে বের করতে পারবে না। আর একটা কথা বলে দিচ্ছি, এই সি এর জন্য কিন্তু অনেক লোকেরা অনলাইন করছেন, কিন্তু এমন এমন লোক আছে, ফালতু যত সব লোকেরা আছে, তাদের সি এর জন্য কিন্তু অনেক ভয় দিচ্ছে। কি ভয় দিচ্ছে আপনাদের? আপনাদের কেউ কেউ এমন লোক আছে ভয় দিচ্ছে যে এই সিএ আপনাদের জায়গা জমি নেই, আপনি যদি এই সিএ যদি অ্যাপ্লাই না করেন আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু ভারত থেকে বাইরে বের করে দেবে। এইসব নিয়ে ভয় দিচ্ছে। এইসবের জন্য অনেক কল এসছে আমার কাছে। এইসবের জন্য কিন্তু ওরা কিন্তু লোকেদের ভয় দিয়ে দিয়ে কিন্তু অনেক টাকা কালেকশন করছে, এইসব শুনতে পেয়েছি। এইসব কিন্তু আপনাদের কোনো ভয় পাবেন না, আপনাদের বারবার বলে দিচ্ছি। সিএ যারা 2014 সালের আগে আসছেন তারা কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। 2014 সালের আগের আপনার যদি একটা ডকুমেন্ট থাকে আপনাদের এখান থেকে কেউ বার করতে পারবে না, কেউ আপনাদের এখান থেকে ইন্ডিয়া থেকে তাড়িয়ে দেবে না। আপনারা তার আগে 2014 সালের আগে ডকুমেন্ট দেখানোর পরে আপনার সি অ্যাপ্লাই করুন। সি অ্যাপ্লাই করার পরে যে অ্যাকনোলজমেন্ট নম্বর, অ্যাকনোলজমেন্ট একটা পিডিএফ জেনারেট হবে, সেটা রেখে দিন আপনার কাছে। সেটাই দেখা দেবেন আপনি সবাইকে। কিন্তু এই অন্য লোকের এইসব অন্য কথায় আসবেন না, আর এই ফালতুদের লোকেদের কথায় পড়বেন না। বুঝতে পেরেছেন আমার কথা? শেষে আসি, আপনারা সিএ কি করে অ্যাপ্লাই করবে? দেখেন, সিএ অ্যাপ্লাই করবে আপনারা, এটা সিএ কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। এটা কি করে অ্যাপ্লাই করবেন আমাকে ফোন করুন, আমি ফোনের মাধ্যমে আপনাদের বলে দেব। আর সি এর জন্য খরচা কি কেমন আসবে, এক একজন বলছে অনেক টাকা খরচা হচ্ছে। দেখেন, এইসব কিছু না, অনেক টাকা খরচা হয় না সিএতে অ্যাপ্লাই করতে। সি এর জন্য আমাকে কল করুন, কি করে অ্যাপ্লাই করবে, কোথায় করবে, আপনাদের কাছাকাছি কে করে দেবে, সব আপনাদের আমি বলে দেব। আর তার জন্য কি অ্যাফিডেভিট করতে হবে, কি ডকুমেন্ট লাগবে, ধরেন আপনার বাংলাদেশি ডকুমেন্ট নেই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই সবের জন্য আপনার আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের বাংলাদেশি ডকুমেন্টের জন্য কি করতে হবে কি না করতে হবে ঠিকভাবে সব আমি বলে দেবো। আপনাদের কি করে ডকুমেন্ট পেয়ে যাবেন বাংলাদেশের সব কিছু আমি বলে দেবো। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আমার ফোন নম্বর আপনারা নোট করে রাখেন। ফোন নম্বরটা হলো 9777500166। আর একবার বলছি, নোট করেন, 9777500166। এই নম্বরে আমার সঙ্গে ফার্স্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে আমি আপনাদের রিপ্লাই দেব, আপনাদের কল করব। বা আপনি সবসময় ফ্রি থাকি না, আমি অন্য কাজেও ব্যস্ত থাকি, যেই কারণে আপনাদের ফোন আমি ধরতে পারবো ঠিক সময় ধরতে পারবো কিনা জানি না। সরাসরিভাবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সেই মেসেজ দেখে আপনাদের রিপ্লাই দেবো বা কল করব, ঠিক আছে? এই কি করে কি অ্যাপ্লাই করতে হবে সব আমাকে মেসেজ করুন বা কল করুন, আমি আপনাদের বলে দেবো। বাংলাদেশের যদি কোনো ডকুমেন্ট যদি না থাকে এই ক্ষেত্রেও কি করতে হবে সব আপনাদের আমি বলে দেবো। আর কোথায় অ্যাপ্লাই করবে, কত কি খরচা হবে সব আমি বলে দেবো। সেই ভয় পাওয়ার এতে কিছু নেই। আর আপনাদের কেউ ইন্ডিয়া থেকে বাইরে বের করবে না, লোকেদের অন্য ফালতু কথায় আসবেন না, ঠিক আছে? নমস্কার।